रे भैया उस पतंग को ढील दे, जैसे ही मस्ती में आए, अरे जैसे ही मस्ती में आए उस पतंग को खींच दे, ढील दे रे भैया। तेज 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 अरे ले 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 अरे ले 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 अरे ले अरे ওই যে লাল ঘুড়ি কেটে গেছে, তাড়াতাড়ি ঢিল ছাড়। আরে নে 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 সুতো নে আরে তাড়াতাড়ি ঠিক করে দেখ ছাড় ছাড় আরো ছাড় ওই দেখ ওইটা আসছে, ঢিল ছাড় ঢিল ছাড় নে নে নে। অঙ্কিত চলো এবার থামাও, আমাদের মা জিগ্নেশ ভাই আর সুরেশ কাকার ওখানে যেতে হবে তো, মকর সংক্রান্তি ওখানেই কাটাবো তো। আমি তোমার ফ্যামিলির চাকর নই, আমি ওই বাড়ির জামাই। হ্যাঁ তো কে না বলছে? একটু আগেই তোমার আদরের ভাই জিগ্নেশের ফোন এসেছিল, ওষুধের লিস্ট দিয়েছে, বলে নিয়ে যেতে। আমি তোমার ভাইয়ের না ডেলিভারি বয় নই। ওই দেখ ওই বড় ঘুড়িটা, আর একটু ছাড় ছাড় ছাড়। নে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আমার ইশারার জন্য অপেক্ষা করো। ঢিল ছাড় আরে নে 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 তাড়াতাড়ি ঢিল ছাড় নে। আরে আরে এখানে কাটবে আরেকটা। উর্মি, তোমার আদরের ভাই জিগ্নেশ খুব শিগগিরই ভোগ কাটা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ সুরেশ কাকা। আই মা, থ্যাংক ইউ। আমার জিনিস এনেছো? জিগ্নেশ না। এসো বাবা জীবন, আমি তোমার জন্য খিচুড়ি বানিয়েছি, তোমার খুব পছন্দ না? আমার পছন্দ অপছন্দ নিয়ে কেই বা চিন্তা করে শাশুড়ি মা? আরে আমি তো এখানে জামাই থেকে ডেলিভারি বয় হয়ে গেছি, তাই না কাকা? আই ভাই, কি দেখছিস? ওই আলো দেওয়া ঘুড়িটা দেখ, কত সুন্দর। হ্যাঁ ঠিক বলেছিস, প্রতি বছর কিছু না কিছু নতুন মার্কেটে এসেই যায়। এবার চল, এবার সবাই মিলে গিয়ে খিচুড়ি খাই। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ একদম।
কাজ হয়ে গেছে না? ঠিক আছে। দেখা করলে ভাইয়ের সঙ্গে? ঠিক আছে, ভালোই হয়েছে। আমার ক্ষমতায় কুলোলে ওর মরা মুখ দেখি। আই জাস্ট হেট হিম। তাড়াতাড়ি খেতে দাও। আরে কি হলো জিগ্নেশের? আরে কি হলো? আরে দেখো দেখো। আগুন নেবা। কেউ বাঁচাও আমার ভাইকে। আরে আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। সুরেশ দাদা, আপনি কি করলেন এটা? আপনি আমার ছেলেটাকে মেরে ফেললেন, নিজের ভাইপোকে এইভাবে মেরে ফেললেন। খুনি, আপনি খুনি। জিগ্নেশের বাবা কমলেশ আমার ছোট ভাই ছিল। খুব কম বয়সে ও মারা যায়। তখন থেকে জিগ্নেশ আর সুমিত্রার সমস্ত দায়িত্ব আমার উপর ছিল। আমরা একসাথেই থাকি, ব্যাস এই আমার পরিবার। আমি আমার ভাইপো জিগ্নেশকে মারিনি স্যার। কেন কেন আমি বিশ্বাস করব আপনার এই কথাগুলো? আমি আমার বাড়িতে বম ব্লাস্ট কেন করাবো? বাড়ি তো জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আর সেই সময় যখন আমি নিজেই বাড়িতে ছিলাম। স্যার আমার কথা বিশ্বাস করুন, এমন কোনো বিশেষ কারণ ছিল না যে আমি জিগ্নেশকে মারবো। কোটি কোটি টাকার ব্যবসা, আপনার নিজের জন্য, আপনার সন্তানদের জন্য। স্যার আমার একটাই মেয়ে দীপ্তি, যে গত 12 বছর ধরে অস্ট্রেলিয়াতে সেটেলড। আর ওর বর ওখানকার টপ মোস্ট ক্রিমিনাল লয়ার অ্যাডভোকেট অসিত জৈন। অসিত জৈন আপনার জামাই? হ্যাঁ স্যার। স্যার নাম, সম্মান, টাকা, গাড়ি, চাকর বাকর সবকিছুই আছে ওর কাছে। তাই এই বাজি ফ্যাক্টরির 100%-এর কোনো মূল্যই নেই ওর কাছে। স্যার আপনি চাইলে আমার বিল চেক করতে পারেন। আমার কাছে যা আছে সবকিছু আমি চ্যারিটেবল সংস্থাকে ডোনেট করে দিয়েছি। বলুন, কি হয়েছিল সেই রাতে? স্যার ওই রাতে জিগ্নেশ, কোথায় যাচ্ছিস তুই? আমি তোকে বলেছি না ঘরের বাইরে পা দিবি না, মেরে ঠ্যাং ভেঙে দেবো তোর। আর আমিও আপনাকে বলেছিলাম যে আপনি আমার কাকা, বাবা না, যে আপনার সব কথা শুনবো। আমার মা বিধবা তো, তারই সুযোগটা নিচ্ছেন আপনি। কি বললি তুই? সুরেশ দাদা, আমার দম বন্ধ হয়েছে এখানে, আমি ছাদে যাচ্ছি। তুই ছাদে যাবি না, যা নিজের ঘরে। সুরেশ দাদা, আপনি আমার ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? আপনি কবে থেকে ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন? সুমিত্রা বৌদি, আপনি কিচ্ছু জানেন না। সুরেশ দা, সীমা হয় একটা। আজ মকর সংক্রান্তি, কম করে আজকে অন্তত তোকে খোলা হাওয়ায় শ্বাস নিতে দিন, ঘুড়ি ওড়াতে দিন। ঠিক আছে যাও, কিন্তু ছাদে আমার গাছের সামনে যাবে না। হ্যাঁ জানি আমি, গাছগুলোই তো আপনার ছেলে, আমি আপনার কেউ হই নাকি? জিগ্নেশ, এই ওয়ার্ন ইউ, ছাদে আমার কোনো জিনিসে হাত লাগাবে না। ইওর অনার, আমি আপনাকে বলছি এক্স্যাক্টলি সেদিন রাতে কি হয়েছিল। মিস্টার সুরেশ দাওরায় নিজের ভাইপো জিগ্নেশকে এমন ভাবে মারলেন যে যাতে সবার মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বাস্তবে এটা একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। কিন্তু এটা আপনি এতটা জোর দিয়ে বলছেন কি করে? ইওর অনার, জিগ্নেসের মৃত্যু কনসেন্ট্রেটেড পটাশিয়াম ব্লাস্টের ফলে হয়েছিল। কনসেন্ট্রেটেড পটাশিয়াম একটা হাইলি ইনফ্লেমেবল কেমিক্যাল, আর যখনই সেটা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই সেটা ব্লাস্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো এটাই যে পটাশিয়ামের ক্যানটা বাড়িতে এলো কি করে? বাড়ি তো দূর, এটাকে ফ্যাক্টরিতে আনার জন্য স্পেশাল পারমিশন আর লাইসেন্সের দরকার পড়ে। আচ্ছা, এসব কি আপনার কাছে ছিল সুরেশ বাবু? আগে না, আমি তো এক্সপেরিমেন্টের জন্য আনিয়েছিলাম, যাতে আমি সস্তায় আরো ভালো বাজি বানাতে পারি। আর আমি ওটা ডেলিভারি আমার ফ্যাক্টরিতে করতে বলেছিলাম, আমার বাড়িতে করতে বলিনি। তো আপনি আমাকে মিথ্যে কেন বললেন? আমাকে কেন সব সত্যি কথা বলেননি? সুরেশ দা, আপনি এটা কি করছেন? কথা বলছিলাম আমার গাছের সঙ্গে। আরে বাবা, পেস্টিসাইড রাখছিলাম। যাও না, নিজের কাজ করো না, যাও। সুমিত্রার স্বভাবটাই এইরকম, বড্ড বেশি প্রশ্ন করে, বিনা কারণে তিলকে তাল করে দেয়।
এই জন্য আমি ওকে সত্যিটা বলি। ইয়নার, আমি এটা মানছি যে সুরেশবাবু অবৈধ রসায়ন তার ঘরে রেখেছিলেন। এটা সত্যিকারের একটা অপরাধ এবং এই অপরাধের জন্য শাস্তি ওনার পাওয়া উচিত। কিন্তু এখান থেকে এটা কি করে প্রমাণিত হচ্ছে ইয়নার যে জিগ্নেশকে হত্যা উনিই করেছেন? এক্স্যাক্টলি মি লর্ড, আমি তো সুমিত্রার সামনেই জিগ্নেশকে বলেছিলাম যে ছাদে আমার কোনো জিনিসে হাত লাগাবি না, কিন্তু ও পটাশিয়ামের ক্যানটাকে ধরে ফেললে তাতে আমার কি দোষ? আরে এটাকেই তো বলে ফুল প্রুফ প্ল্যানিং। ইওর অনার, সুরেশ দাওরা এখানে রিভার্স সাইকোলজি ইউজ করেছেন। না, রিভার্স সাইকোলজি মানে এক মিনিট আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এটা কি সত্যি যে জিগ্নেশকে যেটা করতে বলা হতো তার ঠিক বিপরীত কাজটা ও করে বসতো? ও এরকমটা শুধু সুরেশ দার সঙ্গেই করতো। সুরেশ দা ওকে যা কিছুই বলতো, জিগ্নেশ ঠিক তার উল্টোটাই করতো। জিগ্নেশ যখন 14 বছরের ছিল তখন ওর বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তখন সুরেশ দা ফ্যাক্টরি আর জিগ্নেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু জিগ্নেশ আর সুরেশ দার কখনো মনের মিল হয়নি, কেননা সুরেশ ভাই এতটা স্ট্রিক্ট ছিলেন, উনি যাই বলতেন না জিগ্নেশ সবসময় সেটার উল্টোটাই করতো। আর 14 জানুয়ারি রাতেও ঠিক এটাই হয়েছিল ইওর অনার। সুরেশ বাবু ইচ্ছে করে জিগ্নেশকে বলেন, জিগ্নেশ, আই ওয়ার্ন ইউ, ছাদে আমার কোনো জিনিসে হাত লাগাবে না। কারণ ইনি ভালো করে জানতেন জিগ্নেশ উল্টোটাই করবে, আর জিগ্নেশ ঠিক তাই করে। ও গিয়ে শুধু যে ক্যানটায় হাত দেয় তাই নয়, সেটাকে খুলে ফেলে আর ব্লাস্ট হয়। তো তাহলে দয়া করে আপনি এটাও বলে দিন যে এর মধ্যে সুরেশবাবুর ঠিক কি লাভ থাকতে পারে? ইটস ভেরি সিম্পল মিস্টার পাঠক। সুরেশ বাবু চাইতেন যে জিগ্নেশের মৃত্যুর পর পুরো ব্যবসাটা ওনার হয়ে যাক। আমার ছেলে যথেষ্ট বড় হয়ে গিয়েছিল, কিন্তু সুরেশ দা সব সময় ওর পেছনে লেগে থাকতেন, অকর্মণ্য বলে দুষতেন। এমনকি গত 1 মাস ধরে ওকে ঘরে বন্দি করে রেখেছিলেন। হ্যাঁ, আমি ওকে হাউস অ্যারেস্টে রেখেছিলাম, কিন্তু সেটা ওকে টর্চার করে মারার জন্য নয়, বরং এই কারণেই যে ও ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল। আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। জিগ্নেশ, কি করছিস তুই? তুমি দুঃখ না পাও এই জন্য তোমাকে এই কথাটা লুকিয়েছিলাম। জিগ্নেশকে হাউস অ্যারেস্ট রাখার এটাই কারণ ছিল। সুরেশ বাবু, আপনার কাছে এই কথার কোনো প্রমাণ আছে? তাছাড়াও প্রসিকিউটর ম্যাডাম, আপনার কাছে এরকম কোনো সাক্ষ্য বা সাক্ষী রয়েছে যেটা প্রমাণ করতে পারবে যে জিগ্নেশ বাবুকে হত্যা সুরেশবাবু করেছেন? একজন সাক্ষী আছে মিস্টার পাঠক। আগে আমার নাম মনসুখ ব্যাস, আমি উৎকর্ষ পাবলিকেশনের প্রোপ্রাইটার। এই দেশের সমস্ত উঠতি কবি আর গীতিকারদের উৎসাহ দিতে আমার ভালো লাগে। জিগ্নেশ একজন খুবই ভালো কবি ছিল। আমি ওর এই গুণটাকে দেশের সবার সামনে আনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে ও আমার পাবলিকেশনের জন্য কিছু লেখা দিক, যাতে ওর গুণের কথা দেশের লোকে জানতে পারে। কিন্তু জিগ্নেশ, তুমি খুব তাড়াতাড়ি দেশের সব থেকে বড় কবি হয়ে উঠবে। তোমার এই কাজের জন্য তোমাকে কত টাকা দেব এটা আমি বুঝতে পারছি না। আর আমি সুরেশ জেঠুকে বুঝতে পারছি না। কি হয়েছে? সুরেশ জেঠু আমার বাঁচা দায় করে তুলেছে। উনি না আমাকে পছন্দ করে, না আমার কাজটাকে। আমার তো ভয় হয় একদিন আমিও না কেন উনি আমার খুব টেনশন হচ্ছে স্যার। আপনি প্লিজ আমার কোনো থাকার ব্যবস্থা করে দিন। মনসুখবাবু, জিগ্নেশের দূরভাষ যন্ত্রের তালিকা থেকে যেটা জানা যাচ্ছে যে আপনি সেই শেষ ব্যক্তি ছিলেন যার সঙ্গে মৃত্যুর আগে ওর কথাবার্তা হয়েছিল। দেখুন, শেষ কিনা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি জিগ্নেশকে কল করেছিলাম ঠিকই, ওর শরীরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। ও সেই সময় খুবই টেন্সড ছিল, আর আমার এটাও জানার ছিল যে ও কবে আমাকে কবিতাগুলো দিচ্ছে। ইয়নার, শুধুমাত্র মনসুখবাবু নয়, আরো একজন ব্যক্তি রয়েছেন যার সঙ্গে মৃত্যুর আগে জিগ্নেশ কথাবার্তা বলেছিল। তিনি হলেন ওর জামাইবাবু অঙ্কিত পালেজা। আমি একটা কেমিস্ট শপে ফার্মাসিস্টের কাজ করি। জিগ্নেশের কিছু ওষুধের দরকার ছিল, তাই ও আমাকে ফোন করেছিল। তো আপনি ওষুধের সঙ্গে ওই পটাশিয়াম বোমটাও নিয়ে গিয়েছিলেন? আমি জিগ্নেশকে কেন মারতে চাইবো? এটার একটা নয়, দুটো কারণ রয়েছে অঙ্কিত। সর্বপ্রথম হলো এই যে জিগ্নেশের পর তো গোটা ব্যবসাটা উর্মির হাতে একেবারে চলে আসতো, আর উর্মির হাতে আসা আর আপনার হাতে আসা বিষয়টা তো একই হলো, তাই না? দ্বিতীয় কারণ হলো এই যে আপনি আসলে আপনার অপমানের বদলা নিতে চাইছিলেন জিগ্নেশ। কিসের অপমান? আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আপনার স্ত্রী উর্মির কথা মতো জিগ্নেশ ওর কোম্পানি ওর এই কারখানাটা এক্সিলেন্ট ফায়ারওয়ার্কসে আপনাকে উচ্চ পদের একজন সুপারভাইজার রেখেছিলেন।
কিন্তু 6 মাসের মধ্যেই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, কেননা আপনি জিগ্নেশের জামাইবাবু ছিলেন আর আপনার সম্মান উনি রাখতে চাইছিলেন। তাই আপনাকে চুপচাপ উনি বলেছিলেন যে সেখান থেকে বেরিয়ে যেতে, কোনো রকম চিৎকার চেঁচামেচি করতে না। যে অপমানটা আপনাকে করা হয়েছিল সেই অপমানের বদলা নেওয়ার জন্য আপনি জিগ্নেশকে মেরে ফেলেছিলেন। কি রে বাবা, এই আবার কোথা থেকে এলো? এই বেরিয়েছে? কি কাণ্ড! সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি আমারই একজন সাক্ষ্যকে এই আদালতে পেশ করতে চাইব। মাই নেম ইজ অ্যান্থনি ফার্নান্ডেজ। এক্সিলেন্ট ফায়ারওয়ার্কসে স্টক ইনচার্জের কাজ করতাম। ওখানে আমায় অঙ্কিত জালিয়াতি করার লোভ দেখায়, কিন্তু জালিয়াতি করার সময় জিগ্নেশ দাদা আমাদেরকে হাতে নাতে ধরে ফেলে আর চাকরি থেকে বার করে দেয়। এটার জন্য আমরা দুজনেই খুব রেগে যাই। তখনই অঙ্কিত আমাকে বলল যে ও বোম বানাতে পারে। আমি যদি ওকে ফ্যাক্টরি থেকে পটাশিয়াম আর বাকি সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিই তাহলে ও বোম বানিয়ে ফেলবে আর 14ই জানুয়ারি ওকে উড়িয়ে দেবে। আমি ওর কথায় রাজি হয়ে যাই স্যার। আমার পাপের শাস্তি আমারই সন্তান পেল। ও হসপিটালে ডেঙ্গু হয়েছে, সিরিয়াস অবস্থা স্যার। হ্যাঁ স্যার, জিগ্নেশ দাদার খুনে অঙ্কিতের সঙ্গে সঙ্গে আমারও হাত রয়েছে। ইওর অনার, ঘটনাস্থলে উপস্থিত এই সমস্ত ব্যক্তিরা এই বক্তব্যটা রেখেছেন যে ওনারা দুটো বিস্ফোরণ হওয়ার শব্দ শুনেছিলেন। প্রথম বিস্ফোরণ যেটা হওয়ার কারণে জিগ্নেশের শরীরে আগুন লেগে গিয়েছিল। ও পালিয়ে গিয়ে ঘরের ওইদিকে গিয়েছিল যেখানে পটাশিয়ামের একটা সিলিন্ডার রাখা ছিল, আর ওর শরীরে লেগে থাকা আগুনের কারণে সেটাও ব্লাস্ট করে যায় ইওর অনার। দ্বিতীয় বিস্ফোরণটা না 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 ইওর অনার, এই সব কিছু মিথ্যে। আমি জিগ্নেশকে মারিনি, এই সব কিছু মিথ্যে। কি বলেছিলে তুমি? আমার ভাই খুব শিগগিরই ভোকারটা হয়ে যাবে, তাই না? সেটার এই মানে ছিল? তোর তো নরকেও জায়গা হবে না। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এই চুপ এই বসো চুপচাপ। আমাকে একটা সুযোগ দিন, আমি নিজেকে বেকসুর প্রমাণ করতে পারবো। আমাকে একটা সুযোগ দিন। ওকে, আপনার যা বলার কাঠগড়া এসে বলুন। হ্যাঁ, এটা সত্যি যে অ্যান্থনির কাছ থেকে বম বানানোর জিনিস আমি কিনেছিলাম, কিন্তু সেই বম দিয়ে আমি 14ই জানুয়ারি রাতে জিগ্নেশকে নয়, ওর ফ্যাক্টরিকে ওড়াতে চেয়েছিলাম। যদি আপনি ফ্যাক্টরিটা ওড়াতে চাইছিলেন তো তাহলে ওই বোমটা ঘরে কেন নিয়ে গিয়েছিলেন আপনি সেদিন? আমি বম নিয়ে যাইনি, বম তো আমি ফ্যাক্টরিতে রেখেছিলাম ওয়াচম্যানকে দিয়ে। আর এই কাজের জন্য আমি ওয়াচম্যানকে 50,000 টাকা দিয়েছিলাম। যখন রাতে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আর সব ওয়ার্কার চলে যাবে, তারপরেই আমাদের ফ্যাক্টরি ওড়ানোর প্ল্যান ছিল। তার আগেই বাড়িতে ব্লাস্ট হয়ে যায় আর জিগ্নেশ মারা যায়। জজ সাহেব, আমি জিগ্নেশের ওপর বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু ওর প্রাণ নিতে চাইনি। কিন্তু আপনি ওই বোমটা ওয়াচম্যানের সাহায্যে ওই ফ্যাক্টরিতে রেখেছিলেন সেদিনকে। তো আপনি বলছেন যে আপনি বোমটা ঘরে নিয়ে যাননি, তাহলে ওই বোমটা ওখানেই থাকার কথা, ওই ফ্যাক্টরিতে। তখন আমি বুঝতেই পারছিলাম না যে ওই বমটা আমি কি করব। সেই জন্য আমি ওয়াচম্যানকে দিয়ে বমটা ফ্যাক্টরির কম্পাউন্ডে পুঁতে দিই। আপনি বিশ্বাস না করলে আপনি গিয়ে চেক করুন, ওখানেই আছে বমটা এখনো। স্যার এখানে। অঙ্কিত সত্যি বলছে স্যার, ওর বানানো বোম ফ্যাক্টরির কম্পাউন্ড থেকে পাওয়া গেল।
তার মানে হচ্ছে ও জিগ্নেশকে মারেনি। এবার কি করব স্যার? এবার তো কেসের ডেড এন্ড এসে গেল। আমারও এই সংশয় ছিল বরুণ। এটুকু তো জানা গেল যে জিগ্নেশের মৃত্যু এই ব্লাস্টের কারণেই হয়েছে। আমার মনে হয় এখানে সুরেশবাবুও দোষী নয় আর অঙ্কিত নয়। তৃতীয়ত কেউ সেদিন আসেনি ওই টেরেসে পটাশিয়াম নিয়ে। তাহলে কে? কি অদ্ভুত বিষয় এখানে বলুন। মকর সংক্রান্তির দিন আকাশে পুরো ঘুড়িতে ভর্তি হয়ে থাকে, আর তার পরের দিন গাছের ওপর ঘুড়ির ঝাঁক। এটা তো চায়নাতে তৈরি একটা এলইডি ঘুড়ি, কিন্তু এই বিদেশি ঘুড়িতে এই দেশি কাপড়ের পুটলিটা কেন? আর এই একটা ঘুড়িতে দুটো সুতো, একটা ঘুড়িতে দুটো সুতো কেন বাঁধবে? স্যার এই চায়নার লোকেরা প্রত্যেক বছর অদ্ভুত অদ্ভুত ঘুড়ি লঞ্চ করে স্যার, এদের মাথারও না কোনো জবাব নেই। খোঁজ নিয়ে দেখ যে এখানে আশেপাশে এরকম বিচিত্র ঘুড়ি কোথায় বিক্রি করা হয়। স্যার কিন্তু এরকম অদ্ভুত একটা ঘুড়ির আপনি এনকোয়ারি কেন করাচ্ছেন? কেননা কখনো কখনো এই বিচিত্র বিষয়ের মধ্যে বিশেষ বিষয় লুকিয়ে থাকে। এই ঘুড়িটা আপনি বিক্রি করেছিলেন? আগে না, এমন ঘুড়ি তো পুরো মুম্বাইতে একজন হোলসেলারের কাছেই পাবেন, মুস্তাফা ঘুড়িওয়ালা, দাদি সেট, 11 নম্বর লেনের 10 নম্বর গলি। এই ঘুড়িটা তো আমাদের দোকান থেকে বিক্রি হয়েছে, কিন্তু এরকম একটা নয় 7টা বিক্রি হয়েছে। একই কাস্টমার 7টা ঘুড়ি নিয়েছে? না না, দুজনে একটা করে আর একজন 5টা নিয়েছিল। মুস্তাফা ভাই, আপনি আমাকে ওদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারি। এই ঘুড়িগুলো কোনো সাধারণ ঘুড়ি নয়, খুব দামি ঘুড়ি। এর জন্য আমি প্রথমে অ্যাডভান্স নিই, তারপর বুকিং করি, আর তারপর অর্ডার আসার পর কাস্টমারকে ফোন করে জানাই। আর মাঝে মাঝে তো আমি নিজে গিয়ে হোম ডেলিভারি করে দিই। 1 মিনিট দাঁড়াও, এই যে 3 জনের নাম আর অ্যাড্রেস। থ্যাংক ইউ। আরে 1 মিনিট দাঁড়াও, আর একবার একটু আমাকে ঘুড়ির ছবিটা দেখাও। দেখো, এই ঘুড়িটা তো আমাদের, কিন্তু এর ওপর পুটলি মাঞ্জা আমরা তো লাগাইনি, জানি না কোথা থেকে এসেছে। এই ঘুড়িটা আপনি কিনেছিলেন? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য কিনেছিলাম। দাঁড়ান দেখাচ্ছি। এটা এলইডি ঘুড়ি। এই ঘুড়িটা? এই ঘুড়িটা তো আমি আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিলাম। এটা ওর বাড়িতেই থাকবে। আপনার দরকার হলে আমি আপনাকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। না, ইটস ওকে, থ্যাংক ইউ। সাহেব কার সঙ্গে দেখা করবেন? উপরে যাব। এরা তো দুবাই চলে গেছে, এখানে আর কেউ থাকে না। স্যার ওই থার্ড কাস্টমারটা তো ভুল নাম ঠিকানা দিয়েছে। যার মানে এটা দাঁড়াচ্ছে যে সে তার পরিচয়টা লুকোতে চাইছিল। হ্যাঁ স্যার, তাই মোবাইল নাম্বারটাও ভুয়ো দিয়েছে। এই যখন গাছের ওপর তুই ঘুড়িটা পেলি, তো এটার কার্নিক যেটা রয়েছে, ওই সুতোটা কোন দিকে ঠিক ছিল? স্যার সাউথ। সাউথ, দক্ষিণ দিকে। তার মানে অর্থাৎ উত্তর দিক থেকে ঘুড়িটা আটকে যায়। এটাকে উড়িয়েছিল কেউ দক্ষিণ দিক থেকে। আর এই সুতোটার দৈর্ঘ্য মেপেছিস তুই? আগে হ্যাঁ স্যার, 603 মিটার। এই সুতোটাকে দেখছিস? যখন ঘুড়িটা আটকে যায় এটাকে টানার চেষ্টা করা হয়েছিল, ঘুড়িটা গাছ থেকে বেরিয়ে আসে না। এই দেখ, কাঁচি দিয়ে কাটা হয়। স্যার কাঁচি দিয়েই কেন? হাত দিয়ে কেন নয়? হাত দিয়ে অসম্ভব, নাইলনের সুতো, এটা হাত দিয়ে কাটা যাবে না।
বরুণ, যেখান থেকে তুই এই ঘুড়িটা পেয়েছিস সেখান থেকে 603 কিলোমিটার দূরত্বে একটা বাগান আছে, একটা স্কুল রয়েছে যেখানে রাতে যাওয়া নিষেধ। বাকি রইল পাঠানচল। পাঠানচল? স্যার ওখানে তো 300টা ঝুপড়ি আছে আর 15,000-এরও বেশি লোক। ওখান থেকে ঘুড়ি ওড়া এরকম একজনকে, যার আমি চেহারাটাও জানি না, কি করে খুঁজবো? আচ্ছা দাদা, হ্যাঁ আপনি এই লোকটাকে চেনেন? আরে এটা তো আমাদের রবি কুঞ্জু ভাই। কোথায় ওই থাকেন? তো ওপরে থাকে। ওখানে? হ্যাঁ ওপরে। কেডি স্যার, বাড়িটা খুঁজে পেয়ে গেছি আর নামটাও। ওর নাম রবি কুঞ্জু, কিন্তু একটাই প্রবলেম স্যার, দরজাতে তালা লাগানো রয়েছে। কি? কিন্তু স্যার আমি রাতে এখানে একা। ও ওকে স্যার, গুড নাইট। বরুণ বাবা, রাত তো তোমাকে এখানে একাই কাটাতে হবে। চলো। দাদা, একটা টুথপেস্ট আর ব্রাশ দিন তো। এই নাও। থ্যাংক ইউ। বেশি নড়াচড়ার চেষ্টা করলে না গুলি করে দেবো, বুঝলি? চল বল, তুই জিগ্নেশকে কেন আর কিভাবে মেরেছিস? বল। বলছি বলছি এতক্ষণে মুখে কথা ফুটেছে, এবার যা যা তুই আমাকে বললি কাল আদালতে গিয়ে বলবি। রবি, যেটা আপনি আমার সহায়ক বরুণকে বলেছেন, দয়া করে মহামান্য বিচারককেও বলুন। হ্যাঁ, আমি জিগ্নেশকে মেরেছি। সাইলেন্স ইন দ্য কোর্ট। কেন করেছিলেন জিগ্নেশকে হত্যা? কি শত্রুতা ছিল আপনার ওর সঙ্গে? রবি, রবি, জিগ্নেশকে কি হলো? কি সুস্থ হয়ে পড়েছে? ইওর অনার, হালকা হালকা নিঃশ্বাস এখনো পড়ছে। আমি আপনার কাছে অনুরোধ করব যে শীঘ্রই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। এই কেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীও। ইয়া কল দ্য অ্যাম্বুলেন্স ফাস্ট। স্যার এবার কি করা যায়? কিচ্ছু করা যাবে না বরুণ। রবি সুস্থ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন স্যার? আমরা তো জানি খুনিটা কে। রবি আমাদের সবকিছু বলে দিয়েছে। তাহলে কাল আদালতে আমরা সবকিছু বলে দিই। না বরুণ,
যদি আদালতে এই কথাটা আমরা বলে দিই তাহলে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। সর্বপ্রথম তো আদালত আমার কথাটা একদম বিশ্বাস করবে না, কেননা এখানে সাক্ষী আর সাক্ষীর প্রয়োজন রয়েছে। আর দ্বিতীয়ত, যে আসল অপরাধী সে সতর্ক হয়ে যাবে। আর যদি রবি ঠিক না হয় তো? আর ও যদি সুস্থ না হয়ে ওঠে তো আসল অপরাধীকে কখনোই ধরা যাবে না। এক্সকিউজ মি স্যার, একটা অদ্ভুত ঘটনা জেনেছি। জিগ্নেশ রবিকে অনেকগুলো এসএমএস করেছিল, আই মিন এসএমএস এ কবিতা পাঠিয়েছিল। যখন চাঁদ থাকবে পুরোপুরি আধারে, শহরে কোনো রকম আলো থাকবে না, তখন দেখা করো আমার সঙ্গে এসে মারাকোষে, এসে যাও এখানে জোশে। স্যার রোম্যান্টিক কবিতা জিগ্নেশ রবিকে পাঠাচ্ছে, কোনো মানে দাঁড়াচ্ছে না। মানে তো একটা থাকবেই, তাই না? কবিতা যখন পাঠিয়েছে মানে তো তার থাকবেই। এই সময় বুঝে উঠতে পারছি না। রবি কেমন আছে এখন? স্যার হি ইজ ক্রিটিক্যাল। খোঁজ নিয়ে দেখ মারাকোষ নামের কোনো জায়গা রয়েছে কিনা এই মুম্বাইতে। আচ্ছা। ইওর অনার, জিগ্নেশকে হত্যা বুলেটের সাহায্যে করা হয়েছিল। গুলি করে? আগে তা কি করে সম্ভব? না, যদি গুলি করে জিগ্নেশকে মারা হতো তাহলে তোর বডিতে চিহ্ন থাকতো। না না, ফুটো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফুটো হয়নি, এখানে ব্লাস্ট হয়েছিল। তো এখানে এক্স্যাক্টলি, তো ব্লাস্টটা কি করে হয় বলুন মিস্টার পাঠক? ব্লাস্ট হয়েছিল এই ঘড়ির সাহায্যে হয়েছিল। ইউ মিন টু সে এই ঘুড়িটা মার্ডার ওয়েপন? আগে আগে মিস্টার পাঠক, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না না না, বুঝতে পারবেন না আপনি। আমি যদি বুঝিয়ে বলি তারপরেই আপনি এটা বুঝতে পারবেন। তো আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনি বুঝে নিন। ইয়েস, থ্যাংক ইউ। তো ইওর অনার, যেরকমটা আমি বলছিলাম, ওই বুলেট ওইটা একটু বিশেষ ধরনের হয়ে থাকে। এই ধরনের বুলেট ছিল ইওর অনার। এই বুলেটের বিশেষত্ব হলো এই যে এর মধ্যে পটাশিয়াম পাউডার ভরা যেতে পারে। 15-20 ফিট ওপর থেকে এটা ফেলে দিলে যে কোনো বস্তুর সংস্পর্শে আসার পরই এটা যে ওপরটা রয়েছে ইওর অনার, সেটা খুলে যায় একদম। আর সেটার মধ্যে ভরে রাখা পটাশিয়াম পাউডার সেটা বাইরে বেরিয়ে আসে। অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সংস্পর্শে আসার পরেই সেটা বিস্ফোরণ হয়ে যায়। এরকমটাই ইওর অনার সেই দিন জিগ্নেশের সঙ্গেও হয়েছিল। এই বুলেটের বিশেষত্ব হলো এই যে বিস্ফোরণটা হয়ে যাওয়ার পর ইওর অনার এটা ধুলোয় পরিবর্তিত হয়ে যায়, এটা আর কোনো রকম চিহ্ন অবশিষ্ট থাকে না। ইওর অনার, হয়েছিল এমনটাই যে এই ঘড়িটার মধ্যে এই পুটলিটা বাঁধা হয়েছিল, যেই থলিটার মধ্যে এরকম বুলেট ছিল ইওর অনার। এই ঘড়িটার মধ্যে দুটো সুতো রয়েছে ইওর অনার। একটা সুতো দিয়ে ঘড়িটা ওড়ানো হয়েছিল, আর দ্বিতীয় সুতোটা দিয়ে থলিটা বাঁধা হয়েছিল ইওর অনার। আর যখনই এই ঘড়িটাকে উড়িয়ে জিগ্নেশের ঠিক ওপরে আনা হয়েছিল, দ্বিতীয় সুতোটা টানা হয়েছিল যাতে এই থলিটা খুলে যায়, যে কারণে এর মধ্যে রেখে দেওয়া বুলেটগুলো গিয়ে ইওর অনার, আমি আদালতকে এটা বলে দিতে চাই যে সে রবিই ছিল যে এই ঘড়ির সাহায্যে ওই ঘড়িতে প্লাস্টিক বুলেট রেখে দিয়ে জিগ্নেশকে হত্যা করেছিল। আর যে বিচিত্র মাধ্যমের সাহায্যে জিগ্নেশকে হত্যা করা হয়েছে ইওর অনার, তার থেকেও অনেক বেশি বিচিত্র ছিল ওকে মেরে ফেলার কারণটা। ইওর অনার, জিগ্নেশের ওপর পুরোপুরি ড্রাগের একটা প্রভাব পড়ে গিয়েছিল। তারপর ওকে দিয়ে কোডেড কবিতা লিখতে বাধ্য করা হয়েছিল। ব্যাস একবার দাও, শুধু একটা ডোজ, এই শেষবার। শুধু একটা নয়, 3টে দেবো। তুমি শুধু একটা কবিতা লেখো। এই ঠিকানা থেকে ড্রাগের একটা কনসাইনমেন্ট আসতে চলেছে, আর এই ঠিকানায় পৌঁছবে। ইওর অনার, অপরাধের মোবাইল থেকে এই একটা তালিকা আমরা পেয়েছি। এরকমই একটা কবিতা ইওর অনার, এখানে লেখা হয়েছে, যখন চাঁদের আলো হয়ে যাবে পুরোপুরি অন্ধকার আর শহর হয়ে যাবে পুরোপুরি নিশ্চুপ, এসে দেখা করো মারাকোষে, হয়ে যাবে তুমি পুরো জোশে। ইওর অনার, শুনে তো আমাদের মনে হচ্ছে যে এটা একটা অদ্ভুত কবিতা, কিন্তু এটা তাই নয় ইওর অনার। এটা একটা কোডেড মেসেজ, যার মানে হলো যখন সারা শহর ঘুমিয়ে পড়বে মধ্যরাত্রিরে, তখন তুমি মারাকোষ পাবে চলে এসো, আর সেখানে তুমি যেটা চাইবে অর্থাৎ ড্রাগস
সেটা তুমি পেয়ে যাবে ওখানে, যেটার সাহায্যে তুমি এনার্জি পেয়ে যাবে আর কি। এই ব্যবসাটাই সেখানে চলছিল ইওর অনার। আর মারাকোসে যখন পুলিশ গিয়ে সেখানে রেড করলো তো অনেকটা পরিমাণ ড্রাগ সেখান থেকে তারা খুঁজে পায়। তার ঠিক পরেই ইওর অনার পুলিশ মারাকোস আর অন্যান্য পাবগুলোতে যেখানে যেখানে ড্রাগ সাপ্লাই হতো সেই সমস্ত জায়গায় নার্কোটিক্স ডিপার্টমেন্ট তাদের ভিজিলেন্স বাড়িয়ে দিয়েছিল। তখনই অপরাধীরা এই নতুন একটা পদ্ধতি অবলম্বন করে ড্রাগ সাপ্লাই করার, আকাশ পথে ইওর অনার, এরকমই ঘড়ির সাহায্যে। এগুলো সব রবি বলেছে? তাই যদি হয় তাহলে পুলিশ এখনো তো স্টেটমেন্ট জমা কেন করেনি আদালতে? আর রবি বা কোথায়? ইওর অনার, দুর্ভাগ্যবশত এখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রবির মৃত্যু হয়ে যায়। ইওর অনার, রবি তো মারা গেছে আর ওর কনফেশন স্টেটমেন্টও রেকর্ড করা নেই, তাহলে ওর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রমাণ হবে কি করে? না, সেটা করার জন্য আমি রয়েছি না ইওর অনার। রবি মৃত্যুর ঠিক আগেই ঘটনাক্রম, ঘটনার সত্যতা আর আসল অপরাধীর নাম আমার সহায়ক বরুণকে বলে দিয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত সেই সময় আমার কাছে কোনো সাক্ষ্য বা সাক্ষী ছিল না যার সাহায্যে আমি সত্যিটাকে প্রমাণ করতে পারি। রবির হঠাৎ মৃত্যুর কারণ কি? ইওর অনার, রবির মৃত্যুটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। ওকে বিষ খাইয়ে ওকে হত্যা করা হয়েছিল। আর যখনই আমি বিষয়টা জানতে পারলাম আমি ডাক্তারের কাছে আবেদন করেছি যে ওর মৃত্যুর খবরটা যেন বাইরে না বেরিয়ে যায়, কারণ আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে আসল অপরাধী ওখানে হাসপাতালে অবশ্যই পৌঁছবে তাকে হত্যা করার জন্য, আর এরকমটাই হয় ইওর অনার। তুমি? ইওর অনার, সেটা ওই মনসুখ বাবুই ছিলেন। যিনি হাসপাতালে মৃত রবিকে আরো একবার মেরে ফেলার একটা চেষ্টা করেন আর এটা প্রমাণ করে দিলেন যে এই পুরো ষড়যন্ত্রটার পিছনে ইনি ছিলেন। বাকিটা বলে দিন। বুক পাবলিশিংটা একটা কভার ছিল, আসলে আমি একটা ড্রাগ মাফিয়া চালাই। জিগ্নেশ নিজের কবিতার গুচ্ছ নিয়ে আমার কাছে এসেছিল। ওর কবিতা পড়ে আমার মাথায় বুদ্ধি আসে যে ওর কবিতার মাধ্যমে আমি ড্রাগ হটস্পটে আমার মেসেজ পৌঁছে দিতে পারি। কবিতার ভাষায় এই ড্রাগসের ব্যবসা একদম ইউনিক আইডিয়া ছিল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন সুরেশ বাবু জিগ্নেশকে হাতে নাতে ধরে ফেলেন আর উনি জিগ্নেশকে হাউস অ্যারেস্টে বন্দি করে দেন। এইটা বলুন যে আপনার এই যে অবৈধ ব্যবসাটা ছিল সেটা তো বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু জিগ্নেশকে মেরে ফেলার, তাকে হত্যা করার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন আপনি? ও আমাকে হুমকি দিয়েছিল। হ্যালো, আমি বাড়ির বাইরে যেতে পারবো না, কিন্তু আমার ডোজ রোজ চাই, না হলে তোমার মাল কোথা থেকে আসে আর কোথায় যায় এই সব আমি নার্কোটিক্স ডিপার্টমেন্টকে জানিয়ে দেব। আমি দেখলাম আমার শিওরে সমন জিগ্নেশকে মারাটা খুবই জরুরি ছিল, কিন্তু সুরেশবাবু তো জিগ্নেশকে হাউস অ্যারেস্টে রেখে দিয়েছিলেন। কি করে মারতাম জিগ্নেশকে? আমি এ ব্যাপারে আমার সুপ্রিমো ইন্টারন্যাশনাল মাফিয়া কিংপিং এর সাথে আলোচনা করি। উনি আমাকে ওই ব্লাস্টিং বুলেটগুলো পাঠান আর আমি রবির সাহায্যে এলইডি ঘুড়ি দিয়ে জিগ্নেশকে উড়িয়ে দিই। অর্ডার অর্ডার। মকর সংক্রান্তির রাতে আমি জিগ্নেশকে ফোন করি, শোনো, তোমার ড্রাগ এলইডি কাইটে করে যাচ্ছে, যেভাবেই পারো নিজের বাড়ির টেরেসে চলে এসো। মকর সংক্রান্তির দিন ছাদে প্রচুর লোক একসাথে জড়ো হয়। গুলিগুলো বন্দুক দিয়ে চালালে রবি ধরা পড়ে যেত, কিন্তু কেউ আকাশে একটা ঘুড়ির দিকে আলাদা করে নজর দিত না, আর সেটাই হলো। কেউ খেয়ালও করেনি সেদিকে। না, ওই এই যে ঘুড়িটার একটা কোনা এটা পুড়ে গিয়েছে, সেখান থেকে আমি এই বিষয়টার ইঙ্গিত পাই যে হয়তো এই বিস্ফোরণটা হয়ে যাওয়ার পর রবি এই ঘুড়িটাকে আবারও টেনে নিতে একটু দেরি করে ফেলে এবং যেই কারণে ঘুড়িটার কোনা পুড়ে গিয়েছিল। এটাই কি হয়েছিল? রবির এই একটা দোষে আমার পুরো প্ল্যান চৌপাট হয়ে গেল। তো ওই রবির আঙুল কেটে গিয়েছিল। বরুণ, তাড়াতাড়ি রবির দেহটার একটা পোস্টমর্টমের ব্যবস্থা কর, মৃত্যুর কারণটা খোঁজ নেই।
আমার সন্দেহ হচ্ছে যে রবিকে বোধহয় হত্যা করা হয়, আর সম্ভবত মাঞ্জার ওই সুতোর কারণেই ওর হাতটা কেটে গিয়েছিল হয়তো, আর ওর শরীরের ভেতরেও বিষ পাওয়া গিয়েছিল। এখন সারাদিন তো রবি আমার সহায়ক বরুণের সঙ্গেই ছিল, তো সম্ভবত রাতের বেলাতেই ওই বিষটা আপনিই দিয়েছিলেন রবিকে। যে এলইডি কাইটটা দিয়ে জিগ্নেশকে মারা হয় সেটা একটা গাছে আটকে গিয়েছিল, কিন্তু এই কথাটা রবি আমাকে লুকিয়েছিল, আর সেই জন্যই ওই এলইডি কাইটটার সূত্র ধরেই আপনার অ্যাসিস্ট্যান্ট আমার খোঁজ করছিল। তাই সেই রাতেই রবিকে আমি আমার বাড়িতে ডাকি। কেমন আছেন স্যার? রবি, তুমি আমাকে মিথ্যে কথা বলে খুব বড় ভুল করেছো। তুমি বলেছিলে তুমি এলইডি ঘুড়িটাকে গাছ থেকে নামিয়ে ওটাকে নষ্ট করে ফেলেছিলে। তাহলে ঘুড়িটা কিভাবে কেডি পাঠকের কাছে পৌঁছে গেল? সরি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওই কেডি পাঠককে আমি সাহায্য করব। এই না হলে কথা, তোমার থেকে এটাই চেয়েছিলাম। ঘুড়ি ওড়াবে? ঠিক আছে স্যার, দিন ট্রাই করি। নাও। ওই মাঞ্জায় বিষ লাগানো হয়েছিল, আঙুল কেটে যাওয়ায় বিষ ওর শরীরে ঢুকে গেল। কয়েক ঘন্টার মধ্যেই ওর মৃত্যু অবধারিত ছিল। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মনসুখ ভ্যাসকে, জিগ্নেশ দাওরা আর রবি কুঞ্জুকে হত্যা আর দেশের মধ্যে ড্রাগসের এই ব্যবসা ছড়ানোর অপরাধে আজীবন কারাবাসের শাস্তি দিচ্ছে, আর সুরেশ দাওরাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে। The case is closed.